মিম্মির গল্পের ঝুড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ শুরু করতে যাচ্ছি জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস নক্ষত্রের রাত। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। দেয়ালে অদ্ভুত আকৃতির একটি জার্মান ঘড়ি। অন্ধকারের ডায়াল থেকে সবুজ আলো বের হয়। হঠাৎ ঘুম ভেঙে দেয়ালের দিকে তাকালে মনে হয় ট্রাফিক সিগন্যাল। খাটটাকে মনে হয় একটা গাড়ি, সবুজ আলো পেয়ে চলতে শুরু করবে। আজও সেরকম হলো। পাশার কয়েক সেকেন্ড সময় লাগলো নিজেকে ধাতস্থ করতে। ভুতুড়ে ঘড়িটা ফেলা দরকার। এইরকম ভাবতে ভাবতে সে দ্বিতীয়বার তাকালো। 2:10 বাজে। এত রাতে হঠাৎ করে ঘুম ভাঙল কেন? ঘুম ভাঙার কোনো কারণ নেই। সে কোনো দুঃস্বপ্ন দেখেনি। কোথাও কোনো শব্দও হচ্ছে না। রান্নাঘর থেকে গ্যাস লিক করছে না। হিটিং ঠিকমতো কাজ করছে। ঘরের ভেতর আরামদায়ক উষ্ণতা। ঘুম ভাঙার কোনোই কারণ নেই। কিন্তু এই পৃথিবীতে কার্যকরণ ছাড়া কিছুই হয় না। নিউটনের ক্লাসিক্যাল মেকানিক্স তাই বলে। কাজেই কারণ কিছু একটা নিশ্চয়ই আছে, থাকতে হবে। পাশা বিছানা ছেড়ে উঠে পড়ল। বাথরুমে ঢুকে চোখে মুখে পানি ছিটালো। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করলো। সে এখন একটি সিগারেট ধরাবে এবং বরফ শীতল এক গ্লাস পানি খাবে। হঠাৎ ঘুম ভাঙলে এই তার রুটিন। পানিতে ওষুধ গন্ধ। এরা কি ইদানিং বেশি করে ক্লোরিন দিচ্ছে, নাকি তার স্নায়ু নষ্ট হয়ে যেতে শুরু করেছে? যাদের স্নায়ু নষ্ট হয়ে যেতে শুরু করে তাদের এরকম হয়। সব কিছুতেই অদ্ভুত কোনো গন্ধ পায়। শুরুর দিকে ফরিদের এমন হতো। যাই মুখে দিত থু করে ফেলে দিয়ে বলতো, লাশের গন্ধ আসছে। সবাই ভাবতো বোধহয় ঠাট্টা করছে। পাশা একদিন দামি সেন্টের বোতল খুলে বলেছে, দেখ তো এর মধ্যে অদ্ভুত কোনো গন্ধ পাস কি না। ফরিদ বাধ্য ছেলের মতো গন্ধ শুকে ঠান্ডা গলায় বলেছে, পচা বট পাতা গন্ধ, খুব হালকা, তবে আছে। পাশা বিরক্ত হয়ে বলল, তুই যা শুঁকছিস তার নাম ইভিনিং ইন প্যারিস। ছাগলের মতো কথা বলছিস কেন? ফরিদ খুব অবাক হওয়া চোখে তাকিয়ে রইল। কার্যকরণ ছাড়া কিছুই হয় না, কিন্তু ফরিদের সমস্ত ইন্দ্রিয় কোনোরকম কার্যকরণ ছাড়াই অত্যন্ত তীক্ষ্ণ হয়ে গিয়েছিল। ক্লাসিক্যাল মেকানিক্স সম্ভবত জড় পদার্থের জন্য, মানুষের জন্য নয়। মানুষের চেতনা বলে একটি ধরাছোঁয়ার বাইরের ব্যাপার আছে। ওষুধের গন্ধ ভরা পানির গ্লাস শেষ হয়েছে। এখন শুয়ে পড়া যায়। পাশে ইচ্ছা করে একটা হাই তুলল, ঘুমকে আমন্ত্রণ জানালো। ঠিক তখন টেলিফোন বাজতে লাগলো। নিশিরাতের টেলিফোন কি অন্যরকম করে বাজে? ক্লান্ত সুর বের হয়, নাকি মনের ভুল? পাশে টেলিফোন তুলল। ও পাশে একটি আমেরিকান মেয়ে। হ্যালো, আমি কার সঙ্গে কথা বলছি? কার সঙ্গে কথা বলতে চাও তুমি? পাশা। কথা বলছি। মেয়েটির গলায় সাউথের আঞ্চলিক টান আছে। এই দুর্বলতা নিয়েও সে ব্রিটিশ অ্যাকসেন্ট আনবার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু ব্যাপারটা ঠিক আসছে না। মিস্টার পাশা, আপনি কি বাংলাদেশি? হ্যাঁ। আপনি একজন মহিলার সঙ্গে কথা বলুন। মহিলা আপনার দেশীয়। মনে হচ্ছে তিনি বেশ ঝামেলায় পড়েছেন। তুমি কোত্থেকে কথা বলছো? হেক্টর এয়ারপোর্ট। ওই মহিলা ঘণ্টাখানেক আগে এয়ারপোর্টে এসে পৌঁছেছে। তাকে যাদের রিসিভ করার কথা তারা কেউ আসেনি। মেয়েটা খুব নার্ভাস হয়ে গেছে, খুব ছটফট করছে। একটা ট্যাক্সি করে হোটেলে পাঠিয়ে দাও। আমি বলেছিলাম, মহিলাটি রাজি হচ্ছে না। কিছুক্ষণ আগেই দেখলাম কাঁদছে। মেয়েটিকে দাও, কথা বলছি ওর সঙ্গে। ও টয়লেটে গেছে, তোমাকে কিছুক্ষণ হোল্ড করতে হবে। পাশা টেলিফোন কানে নিয়েই সিগারেট ধরালো। তীক্ষ্ণ গলায় বলল, তুমি আমার টেলিফোন নাম্বার পেলে কোথায়? আমেরিকান মেয়েটি আত্মতৃপ্তির হাসি হাসল, যেন এই প্রশ্নটির জন্যই সে অপেক্ষা করছিল। খুব কায়দা করে বের করেছি।
টেলিফোন ডাইরেক্টরি বের করে মেয়েটিকে বলেছি, এখানে নিশ্চয়ই তোমার দেশের কেউ না কেউ বাস করে। তুমি নামগুলি পড়ো এবং অনুমান করতে চেষ্টা করো কোন কোন নাম তোমাদের দেশের হতে পারে। সে শুধু আমার নামই বের করলো? সে অনেকগুলোই বের করেছে, তোমারটাই প্রথম ট্রাই করতে বলল, কারণ তোমার লাস্ট নেম নাকি শুধু তোমাদের দেশের ছেলেদের হয়, খাউড্রি। অদ্ভুত লাস্ট নেম। খাউড্রি নয়, চৌধুরী। তোমার নাম কি? অ্যান। আমি এখানেই কাজ করি। আমার ডিউটি অনেক আগেই শেষ হয়েছে, চলে যেতাম, মেয়েটির জন্য যেতে পারছি না। তোমাকে ধন্যবাদ। এখন তুমি চলে যেতে পারবে, আমি যা করণীয় করব। থ্যাঙ্কস। মেয়েটি কাঁদছিল বললে, ওর বয়স কত? খুব কম বয়স কি? বুঝতে পারছি না, এশিয়ান মেয়েদের বয়স কেউ বুঝতে পারে না। ও এসে গেছে, তুমি কথা বলো। পাশে একটি কিশোরীর গলা শুনল, থেমে থেমে ভয়ে ভয়ে বলা, হ্যালো হ্যালো। আপনার ব্যাপারটা কি? কি হয়েছে? আপনি দয়া করে একটু আসুন। আসছি। সমস্যাটা কি? কোত্থেকে এসছেন আপনি? ঢাকা থেকে। সরাসরি তো ঢাকা থেকে আসেননি। পোর্ট অফ এন্ট্রি কোথায়? নিউ ইয়র্ক না সিয়াটল? নিউ ইয়র্ক, কেনেডি এয়ারপোর্ট। আপনি দয়া করে আসুন। আপনার সঙ্গে কি শীতের কাপড় আছে? প্রচণ্ড ঠান্ডা বাইরে। গরম সোয়েটার আছে, মাফলার আছে, একটা ওভারকোট ছিল। ছিল মানে? এখন নেই? সুটকেসে ছিল। সেই সুটকেস কোথায় আছে জানি না, খোঁজ খবর করতে পারিনি। আমার ইংরেজি ওরা বোঝে না, আমিও ওদের কথা বুঝি না। ওদের কথা না বুঝতে পারার কারণ আছে, কিন্তু আপনার কথা ওরা বুঝবে না কেন? এখানে কী জন্য এসছেন? ইউএসএইড প্রোগ্রামে এসেছি। 3 মাসের শর্ট ট্রেনিং ফুড টেকনোলজিতে। এয়ারপোর্টে ওদের লোক থাকার কথা, কেউ নেই। আপনার নাম কি? রেবেকা। আমার নাম রেবেকা ইয়াসমিন। আমি আসছি। 30 থেকে 35 মিনিট লাগবে। নিশ্চিত হয়ে অপেক্ষা করুন। যে আমেরিকান মেয়েটির সঙ্গে প্রথম কথা বললাম, সে কি আছে না চলে গেছে? আছে এখনো। কিছু বলবেন? না। পাশা টেলিফোন নামিয়ে পার্কুলেটর চালু করলো। 1 কাপ গরম কফি না খেয়ে বের হওয়া যাবে না। ভয়ানক ঠান্ডা পড়েছে। চিল ফ্যাক্টর নিয়ে তাপমাত্রা 0.3 ডিগ্রি নিচে নেমেছে, অথচ মাত্র নভেম্বর মাস। গাড়ি চালু হলো সহজেই। ইঞ্জিন গরম করতে দিয়ে কফি নিয়ে বসলো এবং আশ্চর্য হয়ে লক্ষ্য করলো মাঝরাতের এই ঝামেলাটা তার ভালোই লাগছে। এর কারণ কি ফ্রয়েডিয়ান? একটি ছেলে বিপদে পড়ে মাঝরাতে টেলিফোন করলে পাশা নিশ্চয়ই বিরক্ত হতো। বিরক্ত হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এখন বিরক্তি লাগছে না, ভালোই লাগছে। পাশা লক্ষ্য করল সে মেয়েটি সম্পর্কে যথেষ্ট কৌতূহল অনুভব করছে। কল্পনায় যে ছবিটি ভাসছে তা হচ্ছে আসমানি রঙের একটা শাড়ি গায়ে মেয়েটি শুকনো মুখে লাউঞ্জে বসে আছে। তার গায়ে লাল রঙের একটা সোয়েটার, ধবধবে সাদা রঙের মাফলারে কান মাথা ঢাকা। এই মাফলারটি বিদেশ যাত্রা উপলক্ষে তার মা কিংবা বড় বোন কিছুদিন আগেই বুনে শেষ করেছেন। মেয়েটির বয়স কত হতে পারে? গলার স্বর মিষ্টি, কিশোরীদের মতো কাঁচা, তাতে কিছুই বোঝা যায় না। অনেক বৃদ্ধ মহিলারও কিশোরীদের মতো রিনরিনে গলা থাকে। মিসেস থমসনের বয়স প্রায় 70, কিন্তু তিনি কথা বলেন বালিকাদের গলায়। পাশা কাপড় পরতে শুরু করলো। বাইরে যাওয়ার জন্য কাপড় পরা একটা সময় সাপেক্ষ ব্যাপার। থার্মাল আন্ডারওয়্যার, গরম পুলওভারের ওপর পার্কার, কান ঢাকা টুপি। মেয়েটির জন্যেও গরম কাপড় নিয়ে যেতে হবে। 0 ডিগ্রির নিচে তাপমাত্রা সম্পর্কে এদের কোনো ধারণা নেই। বাইরে বের হলে প্রথমে কিছুক্ষণ মনে হবে এমন কিছু ঠান্ডা তো নয়, তারপরেই স্নায়ুতে প্রচণ্ড একটা ধাক্কা লাগবে, বুকে ব্যথা করতে শুরু করবে। পাশা গাড়ি স্টার্ট দিয়ে মেয়েটির সম্পর্কে একটি ছবি দাঁড় করাতে চেষ্টা করল। ফরিদের ভাষায় অ্যানালাইটিক্যাল রিজনিং ব্যবহার করে সিদ্ধান্তে যাওয়া। রেবেকা নামের মেয়েটির বয়স অল্প হবার কোনো সম্ভাবনা নেই। ইউএসএইড প্রোগ্রাম, কাজেই সে কৃষি বিভাগে কাজ করে। এসব স্কলারশিপ সিনিয়রিটি দেখে দেয়া হয়, কাজেই মেয়েটি যথেষ্ট সিনিয়র। মেয়েটি বিবাহিত, কারণ একটি অবিবাহিত মেয়েকে
বাবা মা কিছুতেই একা একা এত দূর পাঠাবেন না। সে একজন বিশালদেহী মহিলা, কারণ তার গলার স্বর মিষ্টি। ভারী মানুষদের গলা সাধারণত মিষ্টি হয়। ভোকাল কর্ডের সঙ্গে শরীরের মেয়েদের একটি সম্পর্ক আছে। নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে, কারণ শীতের দেশে আসছে বলেই তারা একটি মাফলার বুনে দিয়েছে। এসব জায়গার শীত সম্পর্কে এদের কোনো ধারণা নেই। বাইরে যাওয়ার আগে কিছু একটা বুনে দেওয়া বা সেলাই করে দেওয়ার মতো সেন্টিমেন্ট মধ্যবিত্ত পরিবারেই দেখা যায়। পাশার একবার মনে হলো তার অ্যানালাইটিক্যাল রিজনিংয়ে একটু খুঁত আছে। সে ধরেই নিয়েছে মাফলারটি হাতে বোনা। এটা নাও হতে পারে, হয়তো এটা কেনা জিনিস। রেবেকা নামটিও পুরনো, স্কুল মিস্ট্রেসদের নামের মতো। এই নামটি পরিষ্কার বলে দেয় এই মেয়ে একালের মেয়ে নয়। একালের মেয়েদের নাম হয় ত্রপা বা মৌলি। পাশা ক্যাসেট চালু করলো। কোনো শব্দ হলো না। ঘ্যাস ঘ্যাস আওয়াজ। হেডপিস নষ্ট হয়ে গেছে, আর নতুন কেনা হয়নি। বেশ কদিন ধরেই এটা নষ্ট। তবু কেন মনে পড়ল না? এসব কি বয়সের লক্ষণ? 38 বছর কি খুব একটা বেশি বয়স? এদেশের জন্য নিশ্চয়ই নয়। মানুষের আয়ু বেড়ে গেছে। সুষম খাদ্য, চিকিৎসা, উন্নত জীবনযাত্রা, মানুষের আয়ু সভ্য দেশগুলোতে বাড়তেই থাকবে এবং একসময় মানুষ হয়তো অমর হয়ে যাবে। বইপত্রের অমরতা নয়, সত্যিকার অমরত্ব, এটার্নাল লাইফ। দৈত্যের মতো একটা ট্রাক বাতাস কাঁপিয়ে শো শো করে আসছে। হর্ন দিয়েছে, ওভারটেক করতে চায়। কয়েক মুহূর্তের জন্য পাশার মনে হলো তার পুরনো মরিস মাইনরটি ট্রাকের গায়ে তুলে দিলে কেমন হয়। চিন্তাটা মুহূর্তের জন্য হলেও এর জন্ম চেতনার গভীরে। অমরত্বের পাশাপাশি সব মানুষের মধ্যেই বোধহয় থাকে মৃত্যুর জন্যে আকাঙ্ক্ষা। মানুষের মতো বিচিত্র প্রাণী আর কি আছে এই নক্ষত্রপুঞ্জে? পাশা সরে গিয়ে ট্রাকটিকে পাস করবার জন্য অনেকখানি জায়গা করে দিল। ছুটন্ত দানবের গা থেকে বাতাসের ধাক্কা লাগলো মরিস মাইনরে। পাশা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। আমাদের কর্মকাণ্ড সমস্তই অমরত্বের জন্য। সবাই অবিনশ্বর হতে চাই। আমরা আমাদের ছায়া রেখে যেতে চাই ছেলে মেয়েদের মধ্যে। মাইকেল এঞ্জেলোর পাশাপাশি বাংলাদেশের গ্রামের অখ্যাত কারিগরও মাটির তাল হাতে নিয়ে মূর্তি গড়ে। এরা কেউ থাকবে না। মাইকেল এঞ্জেলোর ডেভিড থাকবে, গ্রাম্য ভাস্করের মাটির মূর্তিটিও থাকবে। অমরত্ব, এটার্নাল লাইফ, মাই ফুট। পাশা বিড়বিড় করতে লাগলো। সব কিছু তার কাছে কেমন যেন এলোমেলো লাগছে। দুপাশে বিস্তীর্ণ মাঠ, বরফে ঢেকে আছে চারিদিক। আকাশ ঝলমল করছে, অসংখ্য তারা আকাশে। নক্ষত্রের আলোয় বরফ ঢাকা প্রান্তর আলো হয়ে আছে। এই আলো মানুষের মনে শূন্যতা বোধ এনে দেয়, ভয় পাইয়ে দেয়। পাশার গাড়ির বেগ বাড়তেই থাকলো। পুরনো গাড়ি, ঝমঝম শব্দ হচ্ছে। হাইওয়ে পেট্রোলের কেউ এসে এক্ষুনি হয়তো আলো ফেলবে তার সাইড মিররে। গাড়ি থেকে নামিয়ে বুঝতে চেষ্টা করবে এই লোকটি মদ খেয়ে গাড়ি চালাচ্ছে কি না। তারপর ঠান্ডা গলায় বলবে, তুমি কত মাইল বেগে গাড়ি চালাচ্ছ তা কি জানো? জানি। কেন চালাচ্ছ? সে হেসে বলবে, নক্ষত্রের রাতে সব কেমন এলোমেলো হয়ে যায় অফিসার। অফিসার তাকাবে তীক্ষ্ণ চোখে। আমেরিকানরা হেঁয়ালি ধরনের কথাবার্তা পছন্দ করে না। হেক্টর এয়ারপোর্টের ওয়েটিং লঞ্চটি ছোট, কিন্তু এমন নিখুঁতভাবে সাজানো যে ছবি ছবি মনে হয়। এখানে থাকা মানেই ছবির মধ্যে নিজেকে ঢুকিয়ে দেয়া। রেবেকা তা করতে পারছে না। তার বারবার মনে হচ্ছে তাকে এই জায়গায় মোটেই মানাচ্ছে না। সে জড়সড় হয়ে কোণের দিকের একটি চেয়ারে বসে আছে এবং প্রতি 5 মিনিট পর পর দরজার দিকে তাকাচ্ছে আর ঘড়ি দেখছে। অ্যান চলে গিয়েছে অনেকক্ষণ হলো। বেশ মেয়েটি, হড়বড় করে অনেক কথা বলল। যাবার আগে অবিকল বাংলাদেশি মেয়ের মতো বলল, তোমার গলায় যে মালাটি আছে তা কিনতে তোমার কত টাকা লেগেছে? ডলারে কত হবে? 1 ভরি সোনার সাধারণ একটা লকেট, কিন্তু অ্যান মুগ্ধ চোখে দেখছে। টাকাকে ডলারে এমন আগ্রহ নিয়ে কনভার্ট করছে যে মনে হয় ভোর হওয়া মাত্র সে এরকম একটা লকেট কিনে আনবে। চমৎকার মেয়ে। বিদায় নেবার আগে রেবেকাকে জড়িয়ে ধরে চুমু খেলো। আশ্চর্য কাণ্ড! অথচ একবারও জিজ্ঞেস করলো না, আমেরিকায় তোমার ঠিকানা কী হবে? ঠিকানাটা দিয়ে যাও, পরে যোগাযোগ করব।
এত জায়গা থাকতে এক বুড়ো এসে বসলো রেবেকার পাশের চেয়ারে। গায়ে গা লেগে যায় এমন অবস্থা। বুড়োটি ক্রমাগত নাক ঝাড়ছে। নাক ঝাড়বার আগে এবং পরে বিড়বিড় করে বলছে, কোল্ড, ড্যাম কোল্ড। লোকটি অসম্ভব নোংরা এবং এমনভাবে নাক ঝাড়ছে যে গা শিরশির করে। রেবেকা বেশ কয়েকবার ভেবেছে একটু দূরে অন্য একটা চেয়ারে সরে বসে। এটা অভদ্রতা হবে ভেবে সে করছে না। লাউঞ্জে লোকজন একেবারেই নেই। দুইজন বিশাল বপু মহিলা একগাদা বাচ্চা কাচ্চা নিয়ে অনবরত কথা বলছে। এরা আমেরিকান নয়, কথাবার্তা শালিক পাখির কিচিরমিচিরের মতো। বাচ্চাগুলি ভেন্ডিং মেশিনে পয়সা ফেলে কিছুক্ষণ পরপরই খাবার দাবার নিয়ে ছুটে আসছে। এই আইসক্রিম, এই অরেঞ্জ জুস, এই একটা স্যান্ডউইচ। এত রাতে ছেলেগুলোর পেটে রাক্ষসের মতো খিদে কেন? একটা পুতুলের মতো বাচ্চা, সবেমাত্র হাঁটতে শিখেছে। সেও একটা কি কিনে এনে চারদিকে ছড়াচ্ছে। বাচ্চার মা দেখেও দেখছে না, হাত নেড়ে নেড়ে বারবার বলছে, উইয়ে উইয়ে। উইয়ে মানে কি? কোন দেশি ভাষা? বুড়ো লোকটি থলথলে চোখে তাকালো রেবেকার দিকে। তার একটি চোখ লাল হয়ে আছে, চোখের কোণে ময়লা। তুমি কি ভারতীয়? রেবেকা মাথা নাড়ল, যার মানে হ্যাঁ হতে পারে, আবার নাও হতে পারে। যে ড্রেসটি পরে আছো তার নাম কি শাড়ি? হ্যাঁ, শাড়ি। ঠান্ডা লাগছে না তোমার? না। ঠান্ডা লাগবার কথা, খুবই পাতলা কাপড় মনে হচ্ছে, ভেরি থিন। রেবেকা অস্বস্তি বোধ করতে লাগলো। এখন হয়তো হাত বাড়িয়ে সে শাড়ি পাতলা কি মোটা দেখতে চাইবে। বুড়ো প্রচণ্ড শব্দে নাক ঝাড়ল, বিড়বিড় করে বলল, কোল্ড, ড্যাম কোল্ড। রেবেকার ঠান্ডা লাগছে না। তার চেতনা কিছু পরিমাণে অসাড় হয়ে আছে। খিদে লাগার কথা, খিদেও লাগছে না। জীবনের উপর দিয়ে ছোটোখাটো একটা ঝড় বয়ে গেছে। এত বড় অনিশ্চয়তায় সে কখনো পড়েনি। অথচ প্লেনে ওঠার সময় কত বড় বড় কথা এক একজনের। ভয়ের কিছুই নেই। ঢাকা থেকে কুমিল্লা যেতে যে ঝামেলা, তার 10 ভাগের 1 ভাগ ঝামেলা ঢাকা থেকে নিউ ইয়র্ক যেতে। ওঠা আর নামা, ব্যাস। একজন অন্ধকে প্লেনে বসিয়ে দিলে সে যেখানে যাবার ঠিক চলে যাবে। চাঁদপুরের ছোটো খালু বললেন, তার অফিসের নেজাম সাহেবের 11 বছরের ভাগ্নিকে তারা টিকিট কেটে প্লেনে তুলে দিয়েছেন। সে একা একা চলে গেছে ভ্যাঙ্কুভার। পথে সিয়াটলের এয়ারপোর্ট হোটেলে ট্রানজিট প্যাসেঞ্জার হিসেবে 1 রাত থেকেছে। ছোট খালু খুব হাত টাত নেড়ে বললেন, 11 বছরের মেয়ের যদি অসুবিধা না হয়, তোর হবে কেন? তুই এত ঘাবড়াচ্ছিস কেন বোকার মতো? জন এফ কেনেডি এয়ারপোর্টে নামবি, ইমিগ্রেশন পার করবি, তারপর গ্যাট গ্যাট করে হেঁটে চলে যাবি ডোমেস্টিক ফ্লাইট সেকশনে। আব্দুল সেখানে থাকবে, সে তোকে ফার্গোর প্লেনে তুলে দেবে। আব্দুল চাচা যদি না থাকে? না থাকলে জিজ্ঞেস করবি ফার্গো যাবার প্লেন কত নাম্বার থেকে ছাড়ে। জিজ্ঞেস করবি ফ্লাইট নাম্বার NW221 কোত্থেকে ছাড়বে। আর আব্দুল থাকবেই, ওর একটা দায়িত্ব নেই? আব্দুল চাচার যতটা দায়িত্ব থাকবে আশা করা গিয়েছিল, ততটা দায়িত্ব তার ছিল না। তিনি আসেননি এবং রেবেকা পুরোপুরি দেশেহারা হয়ে গিয়েছিল। এয়ারপোর্টের মতো একটা ব্যাপার এত বিশাল হতে পারে? হাজার হাজার মানুষ, সবাই ব্যস্ত, সবাই ছুটছে, যেন কোথাও কোনো আগুন লেগেছে, এই মুহূর্তে পালিয়ে যেতে হবে। অদৃশ্য কোনো জায়গা থেকে অনবরত ঘোষণা দেওয়া হচ্ছে, অ্যাটেনশন প্লিজ, ফ্লাইট নাম্বার 221। মাথার উপরে সারি সারি টিভি ঝুলছে। তার একটির লেখার সঙ্গে অন্যটির কোনো মিল নেই। বুড়ো বুড়ির বিরাট একটা দল ক্লান্ত ভঙ্গিতে ভারী ভারী মালপত্র টেনে টেনে আনছে। এত রংচং তাদের পোশাকে যে চোখ ধাঁধিয়ে যায়। তারা বারবার একই জায়গায় ঘোরাফেরা করছে। কয়েকজন তরুণ তরুণী লোকজনের ভিড় সম্পূর্ণ উপেক্ষা করে জড়াজড়ি করে চুমু খাচ্ছে। একটি দাড়িওয়ালা ছেলের চুমু খাওয়ার ভঙ্গি এতই অশ্লীল যে রেবেকার গা কাঁপতে লাগলো। ছেলেটি তার একটি হাত ঢুকিয়ে দিয়েছে মেয়েটির প্যান্টের ভেতর। কেউ তা দেখেও দেখছে না। রেবেকার নিশ্চিত ধারণা হলো সে এই জীবনে ফ্লাইট নাম্বার NW221 খুঁজে বের করতে পারবে না। সে বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলো। সবাই বলল, আমি জানি না। একজন বলল, তুমি কি বলছো বুঝতে পারছি না, আবার বলো। রেবেকা আবার বলল,
লোকটি মাথা ঝাঁকালো। হুম, বুঝতে পারছি না, আবার বলো, ধীরে ধীরে বলো, এত ছটফট করছো কেন? ছোট খালু বলে দিয়েছিলেন, কোনোই ঝামেলা হবে না, বুঝলি? ওইটা কোনো ঝামেলার দেশই না। তবুও খুদা না খাস্তা, যদি কিছু হয় স্ট্রেট পুলিশের কাছে গিয়ে বলবি হেল্প মি প্লিজ। দেখবি সব ফয়সালা। ওদের পুলিশ আমাদের পুলিশের মতো নয়। ওরা হচ্ছে মানুষের সবচেয়ে বড় বন্ধু, দি বেস্ট ফ্রেন্ড। ছোট খালু এমনভাবে কথা বলেন যেন বিদেশের সব কিছু তার জানা, যেন অসংখ্যবার ঘুরে টুরে এসেছেন। অথচ তার সবচেয়ে দীর্ঘ ভ্রমণ হচ্ছে চাঁদপুর থেকে লালমনিরহাট। সেই লালমনিরহাট যেতেই কত কাণ্ড! ভুল ট্রেন উঠে বসে আছেন, ট্রেন ছেড়ে দিয়েছে, লাফিয়ে নামতে গিয়ে চশমা ভেঙে ফেললেন, হাঁটুতে চোট পেলেন। এত দুঃখেও ছোট খালুর কথা মনে করে তার হাসি পেল। কত সুখের কত আনন্দের দেশ ছেড়ে কোথায় এলাম ভেবে পরক্ষণেই তার বুকে ব্যথা করতে লাগলো। শেষ পর্যন্ত এক পুলিশকেই জিজ্ঞেস করল। সে পুলিশের পর্বতের মতো চেহারা, কোমরের দুই দিকে দুটি পিস্তল ঝুলছে, ওয়েস্টার্ন ছবিতে যেরকম দেখা যায় অবিকল সেরকম। সে দীর্ঘ সময় তার দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, এই প্রশ্নটি আমাকে না করে নর্থ ওয়েস্ট ওরিয়েন্টের ইনকোয়ারিকে জিজ্ঞেস করলে ভালো হয়। ওদের জানার কথা, আমার নয়। তাদের কোথায় পাবো? কি বলছো বুঝতে পারছি না, আবার বলো। তাদের কোথায় পাবো? কাদের কোথায় পাবে? যা বলতে চাও গুছিয়ে বলো। তুমি কি জানতে চাও তা তুমি নিজেও ভালো জানো না। এয়ারপোর্ট থেকে সে কোনোদিন বের হতে পারবে এই আশা রেবেকা প্রায় ছেড়েই দিল। তার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছিল, হয়তো কেঁদেও ফেলতো, যদি না একজন নিগ্র যুবক এসে বলতো, তোমার কী অসুবিধা আমাকে বলো, এরকম করছো কেন? কি করব বুঝতে পারছি না। কোথায় যাবে তুমি? তোমার জিনিসপত্র আছে? টিকিট আছে? টিকিটটা কোথায়, আমার কাছে দাও। ছোট খালু বারবার বলে দিয়েছেন, ব্ল্যাকদের কাছ থেকে সাবধান থাকবি, দেখবি অনেকে যেচে সাহায্য করতে আসবে, তুই মুখের উপর স্ট্রেট বলে দিবি, নো থ্যাঙ্কস। আমেরিকার ক্রাইম ওয়ালটা হচ্ছে ওদের হাতে। ইতালিতে যেমন মাফিয়া, আমেরিকাতে তেমনি ব্ল্যাক, হাড়ে হাড়ে শয়তান, মহাপাজি। কিন্তু শেষমেশ জনসন নামের তালগাছের মতো লম্বা কালো ছেলেটি তাকে নিয়ে গেল এক্সিট নাম্বার 11-এ। বোর্ডিং কার্ড করিয়ে দিয়ে কোমল স্বরে বলল, 11 নাম্বার দেখে চলে যাও, আর কোনো প্রবলেম হবার কথা নয়। থ্যাঙ্কস দিতে গিয়ে রেবেকার গলা জড়িয়ে গেল। ছেলেটি বলল, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। এ বলেই সে তার বিশাল হাত বাড়িয়ে দিল। হাত বাড়ানো হয়েছে হ্যান্ডশেকের জন্য, এটা বুঝতে অনেক সময় লাগলো রেবেকার। অনেকক্ষণ রেবেকার হাত ঝাঁকালো ছেলেটি, কিংবা হয়তো অল্পক্ষণই ঝাঁকিয়েছে। রেবেকার মনে হয়েছে অনন্তকাল। কি বিশাল হাত, কিন্তু কেমন মেয়েদের হাতের মতো তুলতুলে। ছেলেটি আবার বলল, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যাচ্ছে ছেলেটি। কোনো দিনই আর তার সঙ্গে দেখা হবে না। NW221 আকাশে উঠতে শুরু করেছে। এক নিরুদ্দেশ থেকে অন্য এক নিরুদ্দেশের দিকে যাত্রা। বুকের মধ্যে দলা পাকিয়ে কান্না উঠে আসছে। শুধুই বাড়ির কথা মনে পড়ছে। একদঙ্গল মানুষ এসেছিল এয়ারপোর্টে। সবাই এমন কান্নাকাটি শুরু করলো যেন তাদের এই মেয়ে কোনো দিন দেশে ফিরে আসবে না। বাবা বিরক্ত হয়ে বললেন, কি শুরু করলে তোমরা? 3 মাসের জন্য যাচ্ছে আর সবাই মরা কান্না শুরু করলে, কোনো মানে হয়? বলে নিজেই চোখ মুছতে শুরু করলেন। বড় দুলাভাই বললেন, ওকে একটু নাসিমের সঙ্গে একা থাকতে দাও না, তোমরা সবাই একটু এদিকে আসো তো। নাসিম অনেকটা দূরে একা একা দাঁড়িয়েছিল। বড় দুলাভাই তাকে পাঠিয়ে দিলেন। সে বিয়ের পাঞ্জাবিটা পরে এসেছে। পাঞ্জাবি মাপ মতো হয়নি, বেশ খানিকটা লম্বা হয়েছে। সেই লম্বা পাঞ্জাবিতেই এত সুন্দর লাগছে তাকে। নাসিম লাজুক ভঙ্গিতে কাছে এসে দাঁড়ালো। সবাই তাকিয়ে আছে তাদের দিকে। এইভাবে কোনো কথা বলা যায়? কিন্তু কি প্রচণ্ড ইচ্ছাই না করছিল কথা বলতে। রেবেকা শেষ পর্যন্ত বলল, এই পাঞ্জাবিটা পরতে না করলাম, তারপরও কেন পরলে? সে কোনো কথা বলল না, লাজুক ভঙ্গিতে হাসল। রেবেকা থেমে থেমে বলল,
আজ রাতেই তুমি কিন্তু আমাকে চিঠি লিখবে। হ্যাঁ, লিখব। আজ রাতেই লিখব। এত লোকজন তার চারপাশে, তবু সবাইকে ছাড়িয়ে 7 দিন আগের পরিচিত এই মানুষটি কেন প্রধান হয়ে উঠল? 7 দিন আগে তো সে কোনো দিন একে দেখেনি। রাতের বেলা যে সমস্ত কল্পনার মানুষের সঙ্গে সে কথাবার্তা বলতো, এদের কারোর সঙ্গেই এই লোকটির কোনো মিল নেই। তার চেহারা সাধারণ, কথাবার্তা সাধারণ, পোশাক আশাকও সাধারণ, তবু কেন মনে হচ্ছে সুদূর কৈশোরে যাকে সে ভেবেছে সে এই, অন্য কেউ নয়, দীর্ঘদিনের চেনা একজন। রেবেকা গাঢ় স্বরে বলল, যাই। নাসিম হাসল। আশেপাশে কেউ না থাকলে নিশ্চয়ই সে এগিয়ে এসে হাত ধরত। বেচারা বড্ড লাজুক। কিসের এত লজ্জা? মা বাবা ভাই বোন যদি সবার সামনে তাকে জড়িয়ে ধরে কাঁদতে পারে, সে কেন সামান্য হাতটাও ধরতে পারবে না? এত জঘন্য কেন আমাদের দেশ? কাঁদবে না ভেবেও রেবেকা কেঁদে ফেলল। নাসিম বলল, ছি ছি, কী করছো? 2 দিন পরেই তো এসে পড়বে। রেবেকা ধরা গলায় বলল, তোমাকে এত বক্তৃতা দিতে হবে না, চুপ করে থাকো। রেবেকার পাশের সিটের মহিলাটি পাখির মতো গলায় বলল, আমেরিকায় প্রথম আসছো? হ্যাঁ। খুব হোমসিক ফিল করছো, তাই না? হ্যাঁ। হোমসিকনেস থাকবে না, কেটে যাবে। এদেশে এসে কেউ হোমসিক হয় না। আত্মতৃপ্তির হাসি আমেরিকানটির মুখে। সে স্বর্গরাজ্যের সন্ধান দিচ্ছে, কিন্তু এই স্বর্গরাজ্যে যেতে ইচ্ছে করছে না। এরকম যদি হতো যে এটা একটা স্বপ্ন, হঠাৎ ঘুম ভেঙে যাবে এবং রেবেকা দেখবে সে তার পরিচিত বিছানায় শুয়ে আছে। ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে টিনের চালে, বৃষ্টির ছাঁটে তার বিছানা ভিজে গেছে। কিন্তু তা হবে না, এটা স্বপ্ন নয়, এটা সত্যি। এয়ার হোস্টেস এসে রাতের খাবার দিয়ে গেল। প্রতিটি জিনিসই দেখতে এত সুন্দর, কিন্তু খেতে এত জঘন্য, বমি এসে যায়। তোমার কি কোনো ড্রিঙ্কস লাগবে? না। ভালো শেরি আছে, পর্তুগালের। না, আমার লাগবে না, আমি এসব কিছুই খাবো না, নিয়ে যাও। তুমি কি অসুস্থ? না, আমি ভালো আছি। রেবেকা জানালা দিয়ে বাইরে তাকালো। অনেক উঁচুতে প্লেন, নিচের কিছুই দেখা যায় না। ঘোলাটে একটা চাদরে পৃথিবী ঢাকা। এত কুৎসিত, এত কুৎসিত। পাশা লাউঞ্জের এক প্রান্তে ঘুমিয়ে থাকা মেয়েটির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। অবাক হবার মূল কারণ মেয়েটি সৌন্দর্য নয়। চেহারা সাধারণ বাঙালি মেয়েদের মতো, শ্যামলা রং, বৃত্তাকার মুখ, চাপা নাক। এশীয় মেয়েদের মধ্যে অপুষ্টিজনিত কারণে যে কোমল ভাব থাকে তা অবশ্যই আছে। পাশা অবাক হয়েছে কারণ মেয়েটির গায়ে আসমানি রঙের শাড়ি আর সোয়েটারটির রং লাল। মাথায় জড়ানো মাফলারটি ধবধবে সাদা রঙের, যা কল্পনা করা হয়েছিল তাই। কাকতালীয় যোগাযোগ বলাই বাহুল্য, হঠাৎ করে মিলে যাওয়া। তবু কিছুটা কি রহস্যময় নয়? কল্পনার সঙ্গে বাস্তব এতটা কি কখনো মেলে? প্রবাবিলিটি অবশ্যই সব কিছুরই থাকে, তবু সেই প্রবাবিলিটি কি খুব কম নয়? পাশা নিঃশব্দে মেয়েটির চেয়ারের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। বেচারি আমেরিকায় আসার উত্তেজনায় নিশ্চয়ই করাত ঘুমোতে পারেনি। প্লেনে ঘুমানোর প্রশ্নই ওঠে না, এখানে তাই ঘুমে চোখ জড়িয়ে এসেছে। কেমন অসহায় লাগছে মেয়েটিকে। এত কম বয়সী একটি মেয়ে একা একা চলে এসেছে এত দূর। আশ্চর্য তো। ঘুমুক কিছুক্ষণ, এই ফাঁকে আরেক কাপ কফি খাওয়া যেতে পারে। পাশা ভেন্ডিং মেশিনের দিকে এগিয়ে গেল। পৃথিবীর কুৎসিততম পানীয়ের একটি হচ্ছে ভেন্ডিং মেশিনের কফি। 50 সেন্ট খরচ করে বিস্বাদ খানিকটা গরম পানি গেলার কোনো অর্থ হয় না। তবু ভেন্ডিং মেশিন দেখলেই সবার পয়সা ফেলে কিছু কিনতে ইচ্ছে করে। ফরিদের এ ব্যাপারে একটা থিওরি আছে, তার বিখ্যাত অ্যানালাইটিক্যাল রিজনিং। যন্ত্র মানুষকে খাবার দিচ্ছে, এটা অদ্ভুত ব্যাপার। যাবতীয় অদ্ভুত ব্যাপারে মানুষ কৌতূহলী। এই কৌতূহলের কারণেই ভেন্ডিং মেশিন দেখা মাত্র লোকে পয়সা ফেলে। যার কফি খাবার কোনো ইচ্ছেই নেই, সেও কফি কেনে এবং 2 চুমুক দিয়ে কাগজের কাপটি দূরে ছুঁড়ে ফেলে দেয়। আজকের কফি খারাপ নয়, টাটকা এক গন্ধ, তিতকুটও কোনো ভাব নেই।
এক চুমুক দেবার পর দ্বিতীয় চুমুক দেবার ইচ্ছে হয়। পাশা কফির কাপ হাতে রেবেকার সামনে চেয়ারটায় বসল। কল্পনা 3টি রং কিভাবে বাস্তবের 3 রঙের সঙ্গে মিলে গেল এই নিয়ে ফরিদের মতো খানিকক্ষণ অ্যানালাইটিক্যাল রিজনিং করলে কেমন হয়? সোয়েটারের লাল রং হওয়াটা খুবই স্বাভাবিক। এশিয়ান মেয়েরা লাল রং পছন্দ করে। ওদের গরম কাপড়ের 80% হচ্ছে লাল, যেমন আমেরিকান মেয়েদের পছন্দের রং হচ্ছে গোলাপি। মাফলার সাদা রঙের হবার কারণ হচ্ছে মাফলারটি বানানো হয়েছে সোয়েটার কেনার পর। রঙের সঙ্গে রং মিলিয়ে লালের সঙ্গে 2টি কম্বিনেশন চলে, একটি হচ্ছে কালো, অন্যটি সাদা। কালো মেয়েদের অপছন্দের রং, কাজেই মাফলার বানানো হলো সাদা রঙের। রাত 2:10 অকারণে তার ঘুম ভাঙার রহস্যও পরিষ্কার হলো। অ্যান নামের মেয়েটি নিশ্চয় তাকে বেশ কয়েকবার টেলিফোন করেছে। টেলিফোনের শব্দে ঘুম ভেঙেছে। যখন সে জেগে উঠছে তখন আর টেলিফোন বাজছিল না। অ্যান লাইন কেটে দিয়ে আবার করেছে। পাশা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। তুচ্ছ বিষয় নিয়ে সে আজকাল এত ভাবছে কেন? এটি কি বয়সের লক্ষণ, নাকি মাথা খারাপ হতে শুরু করেছে? ফরিদের মতো একদিন মাঝরাতে সেও কি ছুটে রাস্তায় নেমে চেঁচাতে শুরু করবে, নিউক্লিয়ার ওয়ার হ্যাজ স্টার্টেড, অ্যাটেনশন এভরিবডি, নিউক্লিয়ার ওয়ার! কী কাণ্ড সেই রাতে! ডরমিটরির অর্ধেক ছাত্র বের হয়ে এলো, কৌতূহলী হয়ে দেখল দৃশ্যটি। তারপর আবার যে যার কাজে চলে গেল। টার্ম ফাইনাল সামনে, তামাশা দেখার সময় নেই। রাত দুপুরে একটি কালো চামড়া ছেলে যদি চেঁচামেচি শুরু করে তাতে কিছুই যায় আসে না। হয়তো মট্টত খেয়ে আউট হয়ে গেছে, কিংবা... রেবেকা অবাক হয়ে লোকটিকে দেখছে। ইনিই বোধহয় পাশা চৌধুরী। এমন চেনা চেনা লাগছে কেন? চিবুকের গড়ন অবিকল ছোট মামার মতো। মাঝবয়সী একজন ভদ্রলোক। টেলিফোনে গলা শুনে কম বয়সী মনে হয়েছিল। রেবেকা ভেবেছিল ইউনিভার্সিটির কোনো ছাত্র, কিন্তু এর বয়স খুব কম হলেও 40। জুলফির কাছে চুল সাদা হয়ে আছে। লোকটি মূর্তির মতো বসে আছে। বেশ কয়েকবার রেবেকার চোখে তার চোখ পড়ল, কিন্তু লোকটি যেমন বসেছিল তেমনি বসে আছে, যেন এই জগতের কোনো কিছুর সঙ্গে তার কোনো যোগ নেই। কোথায় যেন একটা সন্ন্যাসী সন্ন্যাসী ভাব আছে এর মধ্যে। পাশা হঠাৎ লক্ষ্য করল মেয়েটি জেগে উঠেছে। অস্বস্তির সঙ্গে তাকাচ্ছে তার দিকে। পাশে এগিয়ে গেল, হাসি মুখে বলল, অনেকক্ষণ হলো এসেছি, তুমি ঘুমোচ্ছিলে দেখে ডাকিনি। রেবেকা কি বলবে ভেবে পেল না। প্রায় 6 ফুটের মতো লম্বা, অত্যন্ত সুপুরুষ একজন অচেনা মানুষ তার সঙ্গে চেনা ভঙ্গিতে কথা বলছে। পাশা বলল, চলো যাই। কোথায় যাব? প্রথমে আমার বাসায় চলো, রাত কাটেনি এখনো। এই সময় তো কাউকে পাওয়া যাবে না। ভোরবেলা খোঁজ খবর করব। তোমার সুটকেসের পাত্তা পাওয়া গেছে? না। কোথাও মিসপ্লেসড হয়েছে, পরে খোঁজ নেব। চলো যাওয়া যাক। খুব নাকি কাঁদছিলে তুমি? লোকটি হাসছে মিটিমিটি, যেন সে রেবেকার কোনো গোপন দুষ্টুমি ধরে ফেলেছে। কথা বলছে তুমি তুমি করে, কিন্তু তার জন্য খারাপ লাগছে না মোটেও। নাও, এই কম্বলটা ভালো করে গায়ে জড়িয়ে নাও, বাইরে ভীষণ ঠান্ডা। রেবেকা ক্ষীণস্বরে বলল, বরফ পড়ছে নাকি? না, পড়ছে না, তবে চারিদিকে প্রচুর বরফ আছে। বরফ দেখার শখ তোমার মিটে যাবে। বাইরে বেরোতেই ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা লাগলো। কি প্রচণ্ড শীত! পায়ের নিচে আয়নার মতো মসৃণ কঠিন বরফ। পা বারবার পিছলে যাচ্ছে। পাশা বলল, বরফের উপর হাঁটতে হবে খুব সাবধানে। প্রচুর আমেরিকান বরফে পা পিছলে পা ভাঙে। কাজেই আমাদের অবস্থা বুঝতেই পারছো। প্রথমে ফেলবে পায়ের গোড়ালি এবং লম্বা স্টেপ নেবে না, ছোট ছোট পা ফেলবে। নাও, আমার হাত ধরো। রেবেকা হাত ধরল। এটা কি ঠিক হচ্ছে? অচেনা অজানা একজন মানুষের হাত ধরেছে, কিন্তু খারাপ লাগছে না তো। নাসিম শুনলে কি রাগ করবে? নিশ্চয় করবে। পুরুষ মানুষরা খুব জেলাস হয়। রেবেকা। জি? প্রথম কিছুদিন হাই হিল পরবে না। আগে বরফে হাঁটার অভ্যেস হোক, তারপর। তোমার হিল পরার দরকারই বা কি? তুমি তো যথেষ্ট লম্বা। ক্লাসের মেয়েরা আমাকে কি বলে খেপাতো জানেন? না। ওরা আমাকে দেখলেই বলতো,
ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। পাশা শব্দ করে হাসল। বেশ রসিক মেয়ে। গাড়ি ছুটছে প্রচণ্ড বেগে। রেবেকা চুপচাপ বসে আছে। প্রচণ্ড অনিশ্চয়তার যে মেঘ তাকে ঘিরেছিল তা কেটে যেতে শুরু করেছে। কোথাও যেন একটি নির্ভরতার ব্যাপার আছে। রেবেকার চোখ ঘুমে জড়িয়ে আসছে। গাড়ির ভেতর আরামদায়ক উষ্ণতা। রেবেকার জেগে থাকতে ইচ্ছে করছে, কিন্তু জেগে থাকতে পারছে না। বারবার চোখ বন্ধ হয়ে আসছে। ভদ্রলোক সিগারেট ধরিয়েছেন। গাড়ির কাচ ওঠানো। সিগারেটের ধোঁয়ায় বমি এসে যাচ্ছে, কিন্তু তাকে নিশ্চয়ই বলা যাবে না সিগারেট ফেলে দিন। নাসিমেরও এরকম অভ্যাস। ঠিক ঘুমোতে যাবার আগে মশারির ভিতর ঢুকে একটা সিগারেট টানবে। সেই কড়া গন্ধ মশারির ভেতর আটকে থাকবে সারা রাত। অভ্যাসটা প্রায় কাটিয়ে এনেছিল। এখন সে নিশ্চয়ই আবার শুরু করবে, এবং একদিন বিছানায় আগুন টাগুন লাগিয়ে একটা কাণ্ড করবে। রেবেকা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। শুনছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস নক্ষত্রের রাত। আজ শুনছিলেন উপন্যাসটির প্রথম পর্ব। পরবর্তী পর্বগুলো শোনার জন্য কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গল্প পাঠ ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।